উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ভূসংস্থান বা ভূগঠন এর প্রশ্ন আমি আগে দিয়ে দিয়েছি। আজকে উত্তর দেব, অর্থাৎ উত্তরের নোট দিয়ে দেব। সবাই ভালো করে লিখে নাও। এইখানে যে কটা প্রশ্ন নোট দেব বা উত্তরের নোট দেব, সেইগুলো কিন্তু সব কভার করলে অবশ্যই পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। প্রথমে 5 নম্বরে, তারপরে 3 নম্বর, তারপরে 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর থাকবে। এবার এখানে একটাই কথা, যে প্রশ্নগুলো প্রত্যেকটি উত্তরের শুরুতে থাকবে, তবুও যদি শুধু প্রশ্নের ভিডিও চাও সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওই প্লে লিস্টেও পরপর থাকবে প্রশ্ন উত্তর, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তাহলে প্রথম প্রশ্ন ছিল সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এইবার কিছু জিনিস তোমরা স্কিপ করে যাও বলে বেশি শুনতে পাও না। দেখো, উত্তর আমি এমনভাবে লিখিয়েছি যাতে ফুল মার্কস পাও, আবার এত বড় করিনি যে প্রচুর লিখতে হবে সেই কারণে। হ্যাঁ, তবুও যদি কারোর মনে হয় যে বড়, নিজের মতন করে পয়েন্ট বাদ দিয়ে দেবে। দেখা গেল 3টে পয়েন্ট দিয়েছি, তোমার মনে হচ্ছে 3টে পয়েন্ট পড়া কঠিন, সোজা 2টো পয়েন্ট লিখে দাও। তো এইভাবে নিজের মতন করে পড়বে। নোটটা লেখার সময় পুরোটাই লেখো, কিন্তু পড়ার সময় নিজের মতন করে আরও ছোট করে নিতে পারো, যদিও আমি বুঝে শুনে ছোট করে করেই দিয়েছি। তাহলে সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটি, এটা ভূমিকা। 1 নম্বর প্রশ্নের উত্তর শুরু হচ্ছে। গুরুমণ্ডলে উৎপন্ন ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের কারণে মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে অ্যাসথেনোস্ফিয়ারে ভাসমান পুরু সামুদ্রিক ত্বক বা মহাসাগরীয় পাতের প্রতিসরণকে বলে সমুদ্র তলদেশের প্রসারণ বা বিস্তার। প্রফেসর হ্যারি হেস সর্বপ্রথম সমুদ্র তলদেশের প্রসারণের ধারণা দেন। হ্যারি হেসের ধারণা আবার পাত ভূগঠন মতবাদের উপর প্রতিষ্ঠিত, তবে তিনি বলেন যে সমুদ্রবক্ষের প্রসারণ একমাত্র প্রতিসারী পাত সীমানায় ঘটে থাকে। এইবার দ্বিতীয় পয়েন্ট, প্রমাণ। এই যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে তার প্রমাণ, পরীক্ষার সময় এই প্রমাণটাই দেয়। দেখো, কোনো সময় পুরো তত্ত্বটা দিতে পারে, কোনো সময় বলতে পারে 3টি প্রমাণ দাও, বা 2 নম্বর আসলো 2টি প্রমাণ দাও, তখন তোমরা 2টি বা 3টি দেবে। এটা যেহেতু পুরো তত্ত্ব আমি দিচ্ছি, সেই কারণে পরপর পুরো তত্ত্বটাই এর মধ্যে থাকবে। সমুদ্রবক্ষ সম্প্রসারণের সমর্থনে সামুদ্রিক ভূতত্ত্ব, ভূরসায়ন ও ভূপদার্থবিদ্যার ভিত্তিতে 2 ধরনের প্রমাণ রয়েছে: সমুদ্রবক্ষের বিস্তৃতি ও অন্তর্ধান সংক্রান্ত প্রমাণ। এবার এই দুটো হেডিং হবে, তার মধ্যে পয়েন্ট হবে। প্রথম আছে সমুদ্রবক্ষের বিস্তৃতি সংক্রান্ত প্রমাণ। সার্পেন্টাইন ভবন, এগুলো তো সবই আমি থিওরি আগে বুঝিয়ে দিয়েছি, সেই কারণে এখানে মনে হয় না নোটে আর কিছু সমস্যা হবে। মহাসাগরীয় ভূত্বক সার্পেন্টাইন খনিজ সমৃদ্ধ পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত, যা সার্পেন্টাইন ভবন প্রক্রিয়ায় তৈরি। সার্পেন্টাইনে 25% জল থাকে, যা ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত দ্বারা সৃষ্টি হয়। পরের পয়েন্ট, অবক্ষেপের গভীরতা ও বয়স। গ্লোমোর চ্যালেঞ্জার নামক জাহাজ দ্বারা সংগৃহীত আটলান্টিক মহাসাগরের অবক্ষেপের নমুনা, এই মটা এরম লেখা আছে, এগুলো নমুনা পরীক্ষা করে দেখে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উপকূলের দিকে অবক্ষেপের গভীরতা ও বয়স বৃদ্ধি পায়। শৈলশিরা অঞ্চলে অবক্ষেপ নবীন এবং ক্রমশ দূরে তা প্রাচীনতর হয়। এরপরে পয়েন্ট, আগ্নেয়শিলার বয়স। সামুদ্রিক শৈলশিরার শীর্ষদেশে যেখানে নতুন ভূত্বক সৃষ্টি হয় সেখানে শিলা নবীন। মহাসাগরীয় শৈলশিরা থেকে ক্রমশ বাইরের দিকে শিলা বেশি পুরনো, যা সমুদ্রবক্ষের ক্রমাগত প্রসারণকে নির্দেশ করে। এরপরে শিলার সাদৃশ্য। একটা পয়েন্ট, 4 নম্বর, সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে নির্গত ব্যাসল্ট শিলা শৈলশিরা থেকে বহু দূরে অবস্থিত দ্বীপে দেখা যায়, যা প্রমাণ করে শৈলশিরা অঞ্চলগুলি থেকে নির্গত লাভা গঠিত দ্বীপ সমুদ্রবক্ষে বিস্তারের মাধ্যমে অন্যত্র সঞ্চারিত হয়েছে। যেমন উত্তর পশ্চিম আফ্রিকা উপকূলে অবস্থিত 12 কোটি বছরের প্রাচীন কেপ ভার্দে দ্বীপপুঞ্জে মধ্য আটলান্টিক শৈলশিরার বর্তমান লাভা দেখা যায়। উপকূলে হবে এটা, হ্যাঁ, উপকূলে। এবার 5 নম্বর পয়েন্ট, উপকূল রেখা।
মহাসাগরের উভয় দিকে উপকূল ও মহীঢালের একই রকম আকৃতি ও উপকূল অঞ্চলে একই ধরনের জীবাশ্মের উপস্থিতি প্রমাণ করে যে অঞ্চলগুলি একসময় একই স্থানে অবস্থিত ছিল এবং নতুন সমুদ্রতল সৃষ্টির ফলে তারা সরে গেছে। এবার 6 নম্বর পয়েন্ট, চূড়ান্ত প্রমাণ। 1971 সালের ফেমাস প্রকল্পে মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরভাগে ভূত্বকে 2 থেকে 3 কিলোমিটার গভীরে খনন করে নমুনা সংগ্রহ করা হয়। ভূত্বকের নিচে তীব্র প্রবাহ, ম্যাগমা চেম্বার, শৈলশিরার সমান্তরাল ফাটল ইত্যাদির উপস্থিতি জানা যায়। এটি সামুদ্রিক ভূত্বকের প্রসারণশীলতার সুস্পষ্ট প্রমাণ। এইবার দেখো, এই যে আমি বললাম এখনও শেষ হয়নি প্রমাণ, কিন্তু তোমরা চাইলে এতগুলো পয়েন্ট না দিয়ে নিজেদের পছন্দ মতন 3-4টে পয়েন্টও কিন্তু দিতে পারো। এরপরে একটা খ দাগে ছিল না সমুদ্রের অন্তর্ধান সংক্রান্ত প্রমাণ, এবার তার মধ্যে 3টে পয়েন্ট হবে। প্রথম পয়েন্ট, গায়ট। সমতল শীর্ষদেশযুক্ত সমুদ্র জলে নিমজ্জিত আগ্নেয় পর্বত হলো গায়ট। সামুদ্রিক লাভা সঞ্চয়ের ফলে শঙ্কু আকৃতি পর্বত গঠিত হবার পর সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে শীর্ষভাগ সমতল হয় এবং সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় অবস্থান করার কথা। কিন্তু বাস্তবে বর্তমান সমুদ্রতল থেকে কয়েক হাজার ফুট গভীরে রয়েছে কি গায়টগুলো। সামুদ্রিক ভূত্বক সামুদ্রিক খাত অঞ্চলে অনেক গভীরে অবস্থান করছে, তাই গায়ট সৃষ্টি সামুদ্রিক ভূত্বকের অন্তর্ধানকে নির্দেশ করে, মানে ভেতরে ঢুকে যাওয়াকে নির্দেশ করে বা কমে যাওয়াকে। 2 নম্বর পয়েন্ট হলো সুগভীর উৎসের ভূমিকম্প। মহাসাগরীয় খাত বরাবর সুগভীর 700 কিলোমিটার উৎসের ভূমিকম্প সংঘটিত হয়, কারণ ওই অংশে পুরনো মহাসাগরীয় ভূত্বক গুরুমণ্ডলে প্রবেশ করে। যেমন শৈলশিরা অঞ্চলে প্রবল বেগে লাভা উদ্গীরণ ও শিলাচ্যুতির ফলে প্রায়ই স্বল্প গভীরতায় ভূমিকম্প সংঘটিত হয়। অভিকর্ষজ বিচ্যুতি। মহাসাগরীয় ভূত্বক মৈখাত অংশে অধঃপাত বলয় বরাবর অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে গলে গিয়ে অপেক্ষাকৃত হালকা শিলার সাথে মিশে গিয়ে ঘনত্ব হ্রাস পায়, ফলে মহীখাত অংশে শিলার ধনাত্মক অভিকর্ষের বদলে ঋণাত্মক হয়। ধনাত্মক অভিকর্ষের বদলে ঋণাত্মক অভিকর্ষ হয়। এবার শেষের দিকে এই প্রশ্নের উত্তরে সমুদ্রবক্ষ বিস্তারের তত্ত্বের সমালোচনা। প্রথম সমালোচনা কি, যদি সামুদ্রিক শৈলশিরায় নতুন ভূত্বক সৃষ্টি হয় তাহলে ওই স্থানে পূর্বে অবস্থানরত পুরনো ভূত্বকের অবস্থান কোথায় হবে কিংবা সেই ভূত্বক কোথায় যাবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 2 নম্বর, পুরনো ভূত্বকের সংরক্ষণ কিংবা নতুন ভূত্বকের উৎপত্তি দুই চলতে থাকবে। যদি পৃথিবীর ভূপৃষ্ঠের আয়তন প্রতিনিয়ত প্রসারিত হতে থাকে, এটা যদি সম্ভব না হয়, তবে নতুন ভূত্বকের সৃষ্টির সঙ্গে পুরাতন ভূত্বকের ধ্বংস হতে হবে, যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা প্রথম প্রশ্ন শেষ হলো। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা 2 লেখা, হ্যাঁ। সমুদ্রতলের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো। দেখো শুধু প্রমাণ বলেছে, সেই কারণে এই ক্ষেত্রে কি এই আগের দেখো 1 নম্বর প্রশ্নের উত্তরে আছে, মানে প্রমাণের পয়েন্টটা দেবে। প্রমাণের 2টো ভাগ রয়েছে প্রমাণের, এবং সেইখানে প্রথমে 6টা পয়েন্ট রয়েছে এবং পরে 3টে। ওই সবগুলো পয়েন্টই মুখস্থ করবে। কেউ যদি মনে করো যে অতগুলো পয়েন্ট দিতে পারবে না, তাহলে প্রথমটা থেকে 4টে মতন দাও আর পরেরটা থেকে 1টা বা 2টো দিয়ে দাও, তাহলেও হবে। মনে করবে 5 নম্বরের প্রশ্ন মানে 5টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে, যেখানে ছিল সমুদ্রবক্ষ বিস্তারের কারণ কি। কারণ বলে হেডিং করবে, সমুদ্র তলদেশ সম্প্রসারণের জন্য 2 ধরনের কারণ দায়ী। প্রথম কারণ কি, পরিচলন স্রোত। মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ক্ষুব্ধমণ্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের চাপে 2টি মহাসাগরীয় পাত পরস্পর থেকে দূরে সরে যায়। ওই অংশে ফাটল সৃষ্টি হয়ে ব্যাসল্ট লাভা জমা হয়ে নতুন সামুদ্রিক ভূত্বক গড়ে ওঠে। মগ্ন মধ্য সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়। কালক্রমে পরিচলন স্রোতের অনুভূমিক ও বহির্মুখী প্রবাহ মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে অবস্থিত মহাদেশীয় ভূত্বককে ঠেলে সরিয়ে দেয়, ফলে সেখানে নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। দ্বিতীয় পয়েন্ট, সঞ্চারণশীল পাত। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে সামুদ্রিক পাতগুলি বিপরীত দিকে সরে গিয়ে ব্যাসল্ট লাভা জমা হয়ে নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টিতে সাহায্য করে। মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য লেখো।
মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য। সমুদ্র তলদেশে প্রতিসারী পাতসীমানা বরাবর দুটি পাত বিপরীত দিকে সরে গেলে মাঝের ফাটলের মধ্যে দিয়ে অ্যাস্থেনোস্ফিয়ারের ব্যাসল্ট জাতীয় ম্যাগমা নির্গত ও সঞ্চিত হয়ে নতুন কঠিন সামুদ্রিক ভূত্বক ও জলে নিমজ্জিত মধ্য সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়। এই মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য হল ইংরেজি অক্ষর এস আকৃতির মধ্য আটলান্টিক শৈলশিরা বিশ্বের দীর্ঘতম। মানে এটা হলো মধ্য আটলান্টিক শৈলশিরা একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যেটা মানে মধ্য সামুদ্রিক শৈলশিরার মধ্যে এটার মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরাটাকেই বোঝায় মেনলি। হ্যাঁ, এরপরে রয়েছে মহাসাগর তলদেশে সামুদ্রিক শৈলশিরার মোট দৈর্ঘ্য প্রায় 64,000 কিলোমিটার, প্রস্থ 20 থেকে 24,000 কিলোমিটার, এটা হাজার। হ্যাঁ, উচ্চতা গড়ে 3,700 মিটার। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভেট দ্বীপ পর্যন্ত বিস্তৃত। সমুদ্রবক্ষের বিস্তারে প্লেট টেকটনিকের ভূমিকা লেখো। এরকম হেডিং করবে, সমুদ্রবক্ষের বিস্তারে প্লেট টেকটনিকের ভূমিকা। পাত সংস্থান তত্ত্বে উল্লিখিত 3 ধরনের পাত সীমান্তের মধ্যে সামুদ্রিক শৈলশিরার অক্ষ বরাবর অভিসারী পাত সীমানার সঙ্গে এটা সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কযুক্ত। আচ্ছা, এখানে অভিসারী না অপসারী, এটা হচ্ছে অপসারী। অপসারী বা প্রতিসারী পাত সীমানার ক্ষেত্রে পাত দুটি পরস্পর থেকে দূরে সরে গেলে সৃষ্ট ফাটল দিয়ে ম্যাগমা উদ্গীরণ ঘটে। এই ম্যাগমা জমাট বেঁধে সামুদ্রিক শৈলশিরার উৎপত্তি ঘটেছে। এই সামুদ্রিক শৈলশিরা থেকে প্রতিনিয়ত ম্যাগমা নির্গত হয়ে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। এরপরে একটা প্রশ্ন রয়েছে, সমুদ্রবক্ষ অন্তর্ধানের 3টি প্রমাণ লেখো। দেখবে প্রথম প্রশ্নের মধ্যেই আছে, সেখান থেকে 3টে পয়েন্ট দেওয়া আছে, লিখবে। পুরা চৌম্বকত্ব কী? আগ্নেয় শিলা সৃষ্টির সময় যে চুম্বকত্ব লাভ করে তা কোটি বছর ধরে ওই শিলার মধ্যে বিদ্যমান থাকে। ভূ পদার্থবিদ্যার যে শাখায় এরূপ অতি প্রাচীন শিলার মধ্যে চুম্বক অক্ষের অবস্থান, চুম্বক নতির মান প্রভৃতি চুম্বকীয় বৈশিষ্ট্যসমূহ সম্পর্কিত তত্ত্ব আলোচনা করা হয় তাকে পুরা চৌম্বকত্ব বলে। এরপরে ফেমাস কি? মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর ভাগে ভূত্বকের 2 থেকে 3 কিলোমিটার গভীরে খনন করে নমুনা সংগ্রহ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের 1971 সালে ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশান আন্ডারসি স্টাডি নামক যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে সংক্ষেপে ফেমাস বলে। এরপরে রয়েছে গায়ট কি? মহাসাগরের তলদেশে অবস্থিত সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বত যা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত, তাকে গায়ট বলে। সামুদ্রিক ভূত্বকের চলনের সময় সমুদ্রের জলরাশির সাথে সংঘর্ষের ফলে এদের মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ভূমিরূপ সৃষ্টি হয়। ছবি আছে পাশে। হ্যারি এস প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গায়ট হল এর অনুরূপ ভূমিরূপ হিসেবে প্রশান্ত মহাসাগরের তলদেশীয় সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয় পর্বতকে গায়ট নামকরণ করেন। এরপরে রয়েছে কনভেয়ার বেল্ট কি? থমাস রবিন্স পণ্য স্থানান্তরের জন্য এক ধরনের ধাতু ও রাবার নির্মিত বিশেষ চলমান বেল্ট আবিষ্কার করেন, যার একদিকে পণ্য রাখলে বিপরীত দিকে পণ্যের সরণ ঘটে। একে কনভেয়ার বেল্ট বলে। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূত্বক গঠিত হওয়ার সাথে সাথে বিপরীত দিকে সামুদ্রিক ভূত্বকের সংকোচন ঘটে। এই প্রক্রিয়াটি কনভেয়ার বেল্টের মতো হওয়ায় সামুদ্রিক ভূত্বককে সামুদ্রিক কনভেয়ার বেল্ট বলে। মূলত মহাসাগরীয় পাতকেই সামুদ্রিক কনভেয়ার বেল্ট বলে। এরপরে সার্পেন্টাইন ভবন কি? এটা তোমাদের 1 নম্বর প্রশ্নেই ছিল, এটা আর পড়লাম না, এখান থেকে লিখে নিও। এরপরে 6 নম্বরে রয়েছে সমুদ্রবক্ষ বিস্তারের 2টি প্রমাণ দাও। এটাও 1 নম্বর প্রশ্নেই রয়েছে, যে কোনো 2টো প্রমাণ দিয়ে দেবে। এরপরে পাত সংস্থান তত্ত্ব থেকে নোটগুলো। 1 নম্বর প্রশ্ন ছিল অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। প্রথম নোট শুরু হচ্ছে অভিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপ। প্রথমে দেওয়া রয়েছে যে অভিসারী পাত সীমানা কাকে বলে? যে সীমানা বরাবর ম্যাগমার নিম্নমুখী স্রোতের প্রভাবে দুটি পাত পরস্পরের দিকে চালিত হয়
হয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাতসীমানা বলে। দেখো একটা ছবি রয়েছে এখানে, আর নোটে ছবি খুব কম থাকবে, কারণ এত ছবি করতে গেলে এত কম সময়ের মধ্যে এত নোট রেডি করতে পারতাম না। সেই কারণে যদি কারোর মনে হয় যে অনেক ছবি দেবে, বই থেকে তাদের একটু দিতে হবে। তবে আমি যেমন লিখিয়েছি সেইটা লিখলেও কিন্তু ফুল মার্কসই পাবে। তবুও যারা চাও কি একদম একটাও হাফ নাম্বারের জন্য কোথাও কাটা না যায়, তারা একটু বই থেকে প্র্যাকটিস করবে ছবিগুলো। মহাসাগরীয়, এবার দেখো অভিসারী পাতসীমানায় সৃষ্ট ভূমিরূপ মানে অভিসারী সীমানা 3 ধরনের হয়। মহাসাগরীয় পাতের সংঘর্ষ, মহাদেশীয় আর মহাদেশীয় মহাসাগরীয়। তো সেই অনুযায়ী 3 রকমের হেডিং হবে। প্রথমে রয়েছে মহাসাগরীয় পাতের সংঘর্ষ। অভিসারী পাত সীমানায় দুটি মহাসাগরীয় পাত পরস্পর মুখোমুখি হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে নানা ভূতাত্ত্বিক ঘটনা ঘটে। প্রথমে রয়েছে আগ্নেয় দ্বীপপুঞ্জ ও দ্বীপীয় বৃত্তচাপ, মানে এখানে এটা সৃষ্টি হয়। আরও আছে এরপরে, নিম্নগামী অধিক ঘনত্বের ভারী মহাসাগরীয় পাতটি কম ঘনত্বের হালকা মহাসাগরীয় পাতের নিচে প্রবেশ করে প্রচণ্ড উত্তাপে গলিত শিলা ম্যাগমা রূপে সমুদ্রগর্ভে ক্রমাগত সঞ্চিত হয়ে আগ্নেয় দ্বীপপুঞ্জ ও দ্বীপীয় বৃত্তচাপ রূপে সমুদ্রপৃষ্ঠে উন্মুক্ত হয়। দুটি মহাসাগরীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় পাতের সীমান্তে শিলামণ্ডলে অতি গভীর অবতল বাঁক সৃষ্টি হয়ে সমুদ্রখাত গড়ে ওঠে হবে, হ্যাঁ, যেখানে মিশ্র পদার্থের সঞ্চয় তথা মেলাঙ্গে থাকে, যথা জাপান সাগরে মারিয়ানা খাত। এরপরে পয়েন্ট ভূমিকম্প। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সমুদ্রখাত বরাবর ঘন ঘন গভীর উৎসের প্রবল ভূমিকম্প হয়, মানে অনেক গভীরে সৃষ্টি হয় ভূমিকম্পটা। এরপরে আগ্নেয়গিরি, এর পরের পয়েন্ট হলো আগ্নেয়গিরি। সংঘর্ষ তল বরাবর প্রবল চাপে ও তাপে পাত গলে গিয়ে বা ভূগর্ভস্থ ম্যাগমা বের হয়ে আগ্নেয়গিরি গড়ে ওঠে। এরপরে মহাদেশীয় পাতের সংঘর্ষে কী কী ভূমিরূপ তৈরি হয়, প্রথম পয়েন্ট দরকার নেই পড়ার, দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু করো। দ্বিতীয় পয়েন্টকে 1 নাম্বার লিখবে, তাহলেই হবে। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হলে মধ্যবর্তী সমুদ্রে, আচ্ছা সংঘর্ষ হলে এটা হবে না, হ্যাঁ, হলে মধ্যবর্তী অগভীর সমুদ্রে তথা মহীখাতে সঞ্চিত মহাদেশীয় অবক্ষেপ প্রবল পার্শ্বচাপে ভাঁজপ্রাপ্ত ও উঁচু হয়ে ভঙ্গিল পর্বতরূপে জলতলের উপর জেগে ওঠে। যেমন দ্রুত গতিশীল ভারতীয় পাত উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তিব্বতীয় পাতের নিচে নিমজ্জিত হয় মধ্যবর্তী তেথিস সাগর অংশে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। এরপরে 3 নম্বর পয়েন্ট, সুউচ্চ মালভূমি। মহাদেশীয় ভূত্বক সংঘর্ষ স্থানে মহাদেশীয় ভূত্বক প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে সুউচ্চ পর্বত বেষ্টিত মালভূমি গঠিত হয়, যেমন তিব্বত মালভূমি। এরপরে একদম শেষের দিকে এসে গেছে এই প্রশ্নের, মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষে সৃষ্ট ভূমিরূপ। প্রথম পয়েন্ট আগ্নেয়গিরি। অভিসারী পাত সীমান্তে মহাদেশীয় পাতের নিচে ঢুকে যাওয়া মহাসাগরীয় পাত, এটা পাত হবে, হ্যাঁ, প্রবল ঘর্ষণ ও চাপের কারণে উদ্ভূত তাপ ও ভূ অভ্যন্তরের তাপে গলে অ্যান্ডেসাইট জাতীয় ম্যাগমায় পরিণত হয়। পাত সীমানার দুর্বল সংযোগস্থল বা কোনো ফাটল বরাবর ওই ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হয়ে বৃত্তচাপের আকারে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এই লাইন দুটো হবে না, নিচে লাইন দেখো আমি কেটে রেখেছি। যেমন লিখবে, প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানা বরাবর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বিশ্বের 80% আগ্নেয়গিরি অবস্থিত, মেখলায় বিশ্বের 80% আগ্নেয়গিরি অবস্থিত। এর পরের পয়েন্ট রয়েছে ভঙ্গিল পর্বত শৃঙ্খল, যেটাকে কর্ডিলেরা বলে। অভিসারী সীমান্তে মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাত অনুপ্রবেশের সময় পাত দুটি কাছাকাছি এসে প্রবল পার্শ্বচাপ সৃষ্টি হয় এবং সামুদ্রিক ভূত্বকে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত উঁচু হয়ে ভঙ্গিল পর্বত শৃঙ্খল বা কর্ডিলেরা রূপে জলতলের উপর জেগে ওঠে। যেমন আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে রকি ও আন্দিজ কর্ডিলেরা সৃষ্টি হয়েছে।
একদম শেষ পয়েন্ট এই প্রশ্নের, সামুদ্রিক খাত। মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাতের নিমজ্জন স্থলে মহাদেশীয় পাত সীমানা প্রবল চাপে ধনুকের মতো নিচের দিকে বাঁক নিয়ে অসংখ্য ফাটল ও সামুদ্রিক খাত গড়ে ওঠে, যথা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পেরু চিলি খাত। এর পরের প্রশ্ন শুরু হচ্ছে, প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপের ব্যাখ্যা দাও। এটা কিন্তু ছোট হবে, আগেরটার মতো এত বড় হবে না, ছোট হবে। যে সীমানা বরাবর ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোতের প্রভাবে দুটি পাত বিপরীত দিকে পরস্পর থেকে দূরে সরে যায় তাকে প্রতিসারী পাত সীমানা বলে। এখানে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা। সমুদ্র তলদেশে প্রতিসারী পাত সীমানা বরাবর দুটি পাত বিপরীত দিকে সরে গেলে মাঝের ফাটলের মধ্যে দিয়ে অ্যাসথেনোস্ফিয়ারের ব্যাসল্ট জাতীয় ম্যাগমা নির্গত ও সঞ্চিত হয়ে নতুন কঠিন সামুদ্রিক ভূত্বক ও জলে নিমজ্জিত মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। যেমন ইংরেজি অক্ষর এস আকৃতির মধ্য আটলান্টিক শৈলশিরা বিশ্বে দীর্ঘতম। এরপরে স্রংস উপত্যকা। দুটি পাত বিপরীত দিকে সরে গেলে দুদিকে বসে গিয়ে রৈখিকভাবে সংকীর্ণ চ্যুতি স্রংস উপত্যকা ও হ্রদ সৃষ্টি হয়। এরপরের পয়েন্ট হলো সাগর ও মহাসাগর। দুটি মহাদেশীয় পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গিয়ে মধ্যবর্তী অঞ্চলে সুবিশাল খাত সৃষ্টি হয় এবং জলরাশি সঞ্চিত হয়ে সাগর সৃষ্টি হয়। এরপরে আগ্নেয়গিরি। প্রতিসারী পাত সীমানা বরাবর প্রায়ই, এখানে হবে সীমানা, বরাবর প্রায়ই ভূগর্ভস্থ ম্যাগমা নির্গত হয়। এর ফলে মগ্ন সামুদ্রিক আগ্নেয়গিরি ও আগ্নেয়দ্বীপ গড়ে ওঠে, যথা মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চলে আইসল্যান্ডের হেকলা। এর পরের পয়েন্ট ভূমিকম্প, এটাই শেষ পয়েন্ট। প্রতিসারী পাত সীমানায় ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপ, পাতের চলন, গ্রস্ত উপত্যকা ও চ্যুতি সৃষ্টি এবং অগ্ন্যুৎপাতের ফলে অগভীর উৎসের মৃদু ভূমিকম্প ঘটে। এবার শুরু হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, পাত সঞ্চারণের কারণগুলি লেখো। পাত সঞ্চারণের কারণগুলি নিম্নরূপ। প্রথমে হচ্ছে পরিচলন স্রোত। ভূবিজ্ঞানী আর্থার হোমসের পরিচলন স্রোত তত্ত্বের অনুযায়ী, এটা তত্ত্বের হবে না, তত্ত্ব অনুযায়ী ভূগর্ভের উত্তপ্ত ও গলিত পদার্থ তাপ পরিবহনের মাধ্যমে পরিচলন স্রোতের সৃষ্টি করে। ঊর্ধ্বমুখী গলিত পদার্থ কঠিন ভূত্বকের কাছাকাছি এসে দুপাশে সরে যায় এবং পরে নিম্নগামী হয়ে একটি পরিচলন কক্ষ সৃষ্টি করে। এভাবে সৃষ্ট দুটি পরিচলন কক্ষ পাশাপাশি অবস্থান করলে ঊর্ধ্বমুখী অপসারী স্রোতের উপরে ভাসমান ভূত্বকীয় পাতগুলি একে অপর থেকে দূরে সরে যায়, আবার নিম্নমুখী অভিসারী স্রোতের ওপর ভাসমান পাতগুলি একে অপরের দিকে চলে আসে। এভাবে ভূ অভ্যন্তরস্থ পরিচলন স্রোতের প্রভাবে ভূত্বকীয় পাতের সঞ্চরণ ঘটে। এরপরে রয়েছে ম্যাগমার উত্থান। প্রতিসারী পাত সীমানা বরাবর ম্যাগমার উত্থান প্রবল ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে, ফলে দুপাশের পাত দুটি একে অপর থেকে দূরে সরে যায়। অভিকর্ষজ বল। ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত যেখানে দুটি পরস্পর বিপরীতমুখী পাতের সীমানায় পৌঁছায়, যেটা প্রতিসারী সীমানা, সেখানে ম্যাগমা সঞ্চিত হয়ে যে সামুদ্রিক শৈলশিরা গঠিত হয় তাকে পার্শ্বঢাল বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে তার পার্শ্বঢাল বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে পাতের সঞ্চরণ হয়। এরপরে রয়েছে গঠনকারী ও বিনাশকারী পাত সীমানার পার্থক্য। গঠনকারী ও বিনাশকারী পাত সীমানার মধ্যে পার্থক্য নিম্নরূপ। প্রথমে এইরকমভাবে লিখবে, যে পাত সীমানা থেকে দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যায় তাকে প্রতিসারী পাত সীমানা বলে। এটা হবে যে পাত সীমানায় থেকে, এটা হবে না, দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন তাকে অভিসারী পাত সীমানা বলে। প্রকৃতি কি? পাত সীমানায় ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূত্বক বা পাত গঠন করে, তাই এটি গঠনাত্মক সীমান্ত। ভারী পাতটি হালকা পাতের তলায় প্রবেশ করায় নিমজ্জিত পাতের সম্মুখভাগ ধ্বংস হয়, তাই এটি ধ্বংসাত্মক সীমান্ত। ভূমিরূপ কী কী? শৈলশিরা, আগ্নেয়দ্বীপ, দ্বীপপুঞ্জ প্রভৃতি ভূমিরূপ তৈরি হয়। এখানে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, সমুদ্রখাত। এরপরে রয়েছে বৃহৎ পাতগুলির নাম লেখো। বৃহৎ পাতগুলির নাম যথাক্রমে
প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকা পাত, ইউরেশিয়া পাত, আফ্রিকা পাত, আন্টার্কটিকা পাত, ইন্দো অস্ট্রেলিয়া পাত আর দক্ষিণ আমেরিকা পাত। প্লেট কাকে বলে? প্লেট বা পাত কাকে বলে? অ্যাসথেনোস্ফিয়ারে সান্দ্র ম্যাগমার উপর ভাসমান ও চলনশীল এবং চ্যুতিরেখা দ্বারা বিচ্ছিন্ন মহাদেশীয় শিয়াল ভূত্বক ও মহাসাগরীয় সীমা ভূত্বকের শীতল, কঠিন ও অনমনীয় খণ্ডগুলিকে তুজো উইলসন পাত বলে অভিহিত করেছেন। এরপরে ত্রিপাত সংযোগ কি? ভূত্বকীয় তিনটি পাত যখন ইংরেজি ওয়াই অক্ষরের ন্যায় মিলিত হয় তখন তাকে ত্রিপাত পাত সীমানা বলা হয়। ভূত্বকের অন্তর্ধান বা নিমজ্জন এবং পাতের পাশাপাশি সঞ্চালনের কারণে ত্রিপাত পাত সীমানা গড়ে ওঠে। এই ত্রিপাত পাত সীমানা বরাবর সর্বদা দুটি বাহু সক্রিয় থাকে, একটি বাহু নিষ্ক্রিয় থাকে। এই ত্রিপাত সীমানা বরাবর তিনটি ভূগাঠনিক বৈশিষ্ট্য স্পষ্ট হয়। সেগুলো কি কি? শৈলশিরা, খাত ও পরিবৃত্তি উদাহরণ: সমুদ্রতলের উপর একমাত্র ত্রিপাত সংযোগ আর ট্রিপল আর প্রকৃতি, যা লোহিত সাগর, এডেন উপসাগর ও পূর্ব আফ্রিকান চ্যুতি অ্যাফার ট্রায়াঙ্গেল এ মিলিত হয়েছে। এরপরে নিরপেক্ষ পাত সীমানা কি? কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই যে সীমান্ত বরাবর দুটি পাত পাশাপাশি পরস্পরকে অতিক্রম করে তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। এক্ষেত্রে অপেক্ষাকৃত দ্রুত সঞ্চরণশীল পাতটি পাশ কাটিয়ে একই দিকে অন্য পাতকে অতিক্রম করতে পারে, কিংবা দুটি পাত পাশাপাশি অবস্থানে থেকে একে অন্যকে বিপরীত দিকে অতিক্রম করতে পারে। এর বৈশিষ্ট্য রয়েছে দুটি: পাতগুলি অনুভূমিক চলন ঘটে পাতগুলির, ফলে পাতগুলি নিমজ্জন হয় না। পাতগুলি একই দিকে বা বিপরীত দিকে সমান গতিতে বা ভিন্ন ভিন্ন গতিতে চলতে পারে। এরপরে বেনিয়ফ জোন কি? বেনি অন্ত্যস্ত ফ, এটাকে এইভাবেও লেখা যায় বেনিয়ফ মণ্ডল কি? অভিসারী পাত সীমান্তে যে ঢালু তল বরাবর ভারী মহাসাগরীয় পাতের নিচে হালকা মহাদেশীয় পাতের অবনমন ও বিদারণ ঘটে, এটা হচ্ছে বিদারণ ঘটে প্রবল ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়, সেই অধঃপাত অঞ্চলকে আবিষ্কর্তা, যিনি আবিষ্কার করেছেন, মার্কিন ভূপদার্থবিদ ইউগো বেনিয়ফ, তার নাম অনুসারে বেনিয়ফ মণ্ডল বলে। এটি 30 থেকে 80 ডিগ্রি কোণে গড়ে 45 ডিগ্রি হেলে অ্যাসথেনোস্ফিয়ারে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এরপরে মহীখাত বা জিওসিনক্লাইন কি? দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে দীর্ঘ ও সংকীর্ণ অবনমিত অঞ্চলকে জিওসিনক্লাইন বলে, যথা টেথিস। এখানে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যথা হিমালয়, আল্পস। এটি দু ধরনের হয়, মানে এই মহীখাত দু ধরনের হয়। একটা হলো মায়ো জিওসিনক্লাইন আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ইউ জিওসিনক্লাইন। এটাতে কি হয়? মহাদেশের নিকটে থাকে, স্থলবিধৌত পদার্থ সঞ্চিত হয়। এটা মহীঢাল বরাবর থাকে, আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়। এরপরে পরপর রয়েছে মেলাঙ্গে, শিবনরেখা, ফ্লিশ ও মেলাস। প্লেট টেকটনিক কি? ফার্স্টে মেলাঙ্গে কি? এটি একটি ফরাসি শব্দ যার অর্থ সমন্বয়। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট সমুদ্র খাতের ভেতরের দিকের ঢালে পাললিক শিলা, প্রবল চাপে রূপান্তরিত শিলা, চ্যুতির ফলে ভেঙে যাওয়া পাতের চূর্ণ, আগ্নেয় পদার্থ, মহাসাগরীয় পিলো লাভার সমন্বয়ে এক মিশ্র পদার্থের সঞ্চয় ঘটে, একে মেলাঙ্গে বলে। এরপরে রয়েছে শিবনরেখা। শিবনরেখাকে সুচার লাইন বলে ইংলিশে। দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় ফিওলাইট ও গ্র্যাবো, ওটা হবে না, ফিওলাইট ও গ্র্যাবো জাতীয় ম্যাগমা নির্গত হয়ে যে রেখা বরাবর পাত দুটিকে ঝালাইয়ের মতো জুড়ে দেয় তাকে শিবনরেখা বলে। এরপরে ফ্লিশ ও মেলাস। ভঙ্গিল পর্বত সৃষ্টির পরে অবশিষ্ট মহীখাতে ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চয় থেকে কাদাময় বা অবিশুদ্ধ বেলে পাথর, কংগ্লোমারেট, ব্রেকশিয়া জাতীয় অবক্ষেপকে ফ্লিশ এবং স্থলবিধৌত পলি সঞ্চয় থেকে কংগ্লোমারেট, মার্ল, সবুজ বেলে পাথর অবক্ষেপকে মেলাস বলে। এরপরে প্লেট টেকটনিক্স। অভিসারী পাত সীমান্তে মহাদেশ ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের সময় মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ খুলে গিয়ে মহাদেশীয় পাতের একটি উপরে যায়। এরপরে রয়েছে প্লেট টেকটনিক।
অভিসারী পাত সীমান্তে মহাদেশ ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের সময় মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ খুলে গিয়ে মহাদেশীয় পাতের উপরে উঠে যায়, যার ঢাল নিমজ্জন তলের বিপরীত দিকে থাকে এবং বাকি অংশ মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে প্লেট টেকটনিক্স বলে। এটি উত্তর অ্যাপেনাইন পর্বতে দেখা যায়। এরপরে রয়েছে তপ্ত বিন্দু কি? পৃথিবীর পাতগুলির তলদেশে যেসব বিন্দুতে উষ্ণতাপীয় স্রোতের উপস্থিতি লক্ষ্য করা যায় বা যেখান থেকে উষ্ণতাপীয় স্রোতের উৎপত্তি হয় সেই সব বিন্দুগুলোকে তপ্তবিন্দু বা হটস্পট বলা হয়। তপ্তবিন্দু বরাবর উষ্ণ স্রোত ওপরের দিকে উত্থিত হয় এবং পাতের নিম্নদেশে আঘাত করে। গবেষণায় জানা যায় এই তপ্তবিন্দু অংশে আশেপাশের তুলনায় বেশি পরিমাণে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি থাকে। শেষ প্রশ্ন, অধঃপাত অঞ্চল কি? সাবডাকশন জোন। হ্যাঁ, ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে যে অংশ বরাবর অবনমিত বা নিমজ্জিত হয় তাকে অধঃপাত অঞ্চল বলে। বৈশিষ্ট্য, এই অঞ্চলে মহাসাগরীয় পাতটি 25 থেকে 75 ডিগ্রি কোণে ডুবতে থাকে। এই অঞ্চল অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের প্রধান উৎস। উদাহরণ কি? উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের অভিসারী সীমানা অঞ্চল। তাহলে এই হলো তোমাদের প্রথমার্ধে ভূসংস্থানের সমস্ত প্রশ্নের উত্তরের নোট দিয়ে দিলাম। এই প্রত্যেকটি অধ্যায় আমি বুঝিয়ে দিয়েছি, তার অধ্যায় ভিত্তিক ভিডিও পেয়ে যাবে। সমস্ত প্র্যাকটিক্যালের অধ্যায় আমি সহজে বুঝিয়ে দিই, তার ভিডিও পেয়ে যাবে, সব ডিসক্রিপশানে পেয়ে যাবে। এখনও পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তোমাদের যদি আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।